হ্যালো ক্লাস 12 স্টুডেন্টস, তোমাদের ইতিমধ্যেই আমি অর্গানিক কেমিস্ট্রি হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যালিনসের উপরে ক্লাস নিয়েছি এবং সেই চ্যাপ্টার শেষ হয়েছে। আশা করছি যে তোমরা ওই ভিডিওগুলো দেখেছো এবং ভিডিওগুলো দেখার পরে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকের কোশ্চেন তোমাদেরকে সমাধান করতে হবে। আর এরপর আমি তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে প্রথম চ্যাপ্টারটা আছে, প্রথম অধ্যায় পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট, সেটার উপরে ক্লাস করব আজকে, তার প্রথম ক্লাস। আর এই ক্লাসগুলো যখন তোমরা দেখবে, অর্থাৎ ভিডিওটা দেখার সময় লাইক দিবে, শেয়ার করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে তোমাদের পড়াবো পদার্থের কঠিন অবস্থা, সলিড স্টেট। তো সলিড স্টেটের প্রথমেই পড়াবো যেটা আজকে পার্ট 1। এই পার্ট 1-এ তোমাদের প্রথম পড়াবো যেটা, সেটা হচ্ছে কেলাস সম্পর্কে। কেলাস মানে ক্রিস্টাল, কেলাস। এখন কঠিন পদার্থের যে শ্রেণীবিভাগে দেখেছি আমরা, শ্রেণীবিভাগটা তোমরা একটু সামনের দিকটা পড়ে নেবে। আর সামনের দিকটা পড়তে গিয়ে একটু বলবো যে তোমাদের 11-এর পঞ্চম অধ্যায়ে যেখানে লন্ডন বল, ডাইপোল আকর্ষণ বল এবং আহিত ডাইপোল বল, হাইড্রোজেন বন্ডিং, এগুলো যেখানে আলোচনা করা আছে সেখানে একটু পড়ে নেবে, কারণ এই চ্যাপ্টারের প্রথম দিকটায় সেগুলো একটু প্রয়োজন হবে। এখন কঠিন পদার্থের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা পড়েছি কেলাসাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ হতে পারে আয়নীয় হতে পারে, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ। এটা হতে পারে আয়নীয় হতে পারে, এটা হতে পারে সমযোজী এবং এটা হতে পারে ধাতব মেটালিক। আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ কি দ্বারা গঠিত হবে? আয়ন দ্বারা গঠিত হবে। যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, এরা দুটো বিপরীত ধর্মী আয়ন দিয়ে গঠিত, তোমরা জানো, Na+Cl-। এবং সমযোজী এগুলো হবে, তারা এগুলো হচ্ছে আয়ন দ্বারা গঠিত হয়, আয়ন। আর সমযোজী কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ, এটা গঠিত হবে অণু দ্বারা, একটা ইউনিট হবে তার অণু। আর ধাতুর ক্ষেত্রে সেটা হবে পরমাণু। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে কেলাসাকার কঠিন পদার্থের গঠনকারী কণাগুলো হবে আয়নীয় পদার্থের ক্ষেত্রে আয়ন, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন। আর সমযোজী পদার্থের ক্ষেত্রে হবে অণু, যা সমযোজ্যতা দ্বারা গঠিত হয়। আর ধাতব পদার্থের ক্ষেত্রে হবে পরমাণু, যে পরমাণুগুলো, ধাতুর পরমাণুগুলো ইলেকট্রন সমুদ্রের মধ্যে থাকে, অর্থাৎ তাদের মুক্ত ইলেকট্রন থাকে। এ ব্যাপারে তোমরা তড়িৎ পরিবাহিতা সেই চ্যাপ্টারে পড়েছো, ওইটা বিশদভাবে এখানে আলোচনা করার বিষয় নয়। এখন প্রথমে আসবো এই যে কেলাসাকার কঠিন পদার্থ, এর মধ্যে কেলাস, এই কেলাস শব্দটার মানে কি, অর্থাৎ কেলাস বলতে কি বুঝি, হোয়াট ইজ ক্রিস্টাল। প্রথম বলবো যে কেলাস মাত্রেই, কেলাসের বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমে বলতে হবে কেলাস মাত্রই সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হবে, জ্যামিতিক আকার থাকবে, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে কেলাস। যেমন ধরো তোমাদেরকে একটা কেলাস দেখাচ্ছি আমি, একটা মডেল, এটা হচ্ছে একটা কেলাস। এই কেলাসের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, সেই জ্যামিতিক আকারটা হচ্ছে কি, এটা তখন তোমরা সকলেই জানো, এটা হচ্ছে ঘনক। তাহলে এটা ঘনক আকার কেলাসযুক্ত কঠিন পদার্থ। তাহলে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। দুই নম্বর বৈশিষ্ট্য হবে যে নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা বেষ্টিত থাকবে। নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা বেষ্টিত থাকবে। এই মডেলটা যদি আরেকবার তোমাদের দেখাই, তোমরা জানো যে ঘনকের 6টা তল আছে এবং
এখানে যে তলগুলো আছে, এই নীলের দিকটা একটা তল, গেরুয়ার দিকটা একটা তল, সবুজের দিকটা একটা তল, লালের দিকটা একটা তল, আবার এইদিকে হচ্ছে হলুদের দিকটা একটা তল, এখানে সাদার দিকটা একটা তল, অর্থাৎ 6টা তল দ্বারা গঠিত। এবং তলগুলো আমরা জানি যেহেতু ঘনকাকৃতি সবগুলো হচ্ছে বর্গাকার, অর্থাৎ সমতল এবং বর্গাকৃতি। এরকম সবগুলোই যে একই রকম আকার বিশিষ্ট হবে, সবাইকার 6টা তল থাকবে এরকম নয়। তোমরা ঘনবস্তু পড়েছো, ঘনবস্তুর আকার ভেদে তাদের তলের পরিবর্তন হয়, তাদের তলের আকারের পরিবর্তন হয়, এগুলো তোমরা জানো, জ্যামিতিতে পড়েছো। 3 নম্বর হচ্ছে এরা হবে সমসত্ব কঠিন পদার্থ। সমসত্ব কঠিন পদার্থ, কঠিন পদার্থ আমরা বুঝতে পারলাম যেটা ফিজিক্যালি অর্থাৎ ভৌত ধর্মের বিচারে কঠিন পদার্থ হবে। এবং সমসত্ব মানে কি? সমসত্ব মানে হচ্ছে যার সব অংশে মানে পদার্থটির সমস্ত অংশে গঠনকারী যে কণা আছে, গঠনকারী কণা পার্টিকেল, সেই কণাগুলো আমি বললাম আগে যে আয়ন যদি কেলাসাকার কঠিন পদার্থ হয় তাহলে সেটা আয়ন হবে, যদি সমযোজী কঠিন পদার্থ হয় তাহলে অণু হবে, যদি ধাতব কেলাসাকার কঠিন পদার্থ হয় তাহলে পরমাণু হবে। এই অণু, আয়ন বা পরমাণু, এই গঠনকারী কণা যেগুলো দ্বারা সে গঠিত, সুষমভাবে কণাগুলি গুলি হবে, গুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমে, অর্থাৎ নির্দিষ্ট একটা তার প্যাটার্ন থাকবে, পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। অর্থাৎ আমরা যদি দেখি এখানে যদি এক একটা একক হিসাবে দেখি এগুলোকে, অর্থাৎ এটাকে যদি ভেঙে একটা করে বের করি তাহলে এটা একটা একক, এই এককগুলো, এটা একটা বর্গাকৃতি একক, ঘনকাকার লুডোর ছক্কার মতো তার একক, এবং তাদের তলগুলো বর্গাকৃতি। এগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে এই ক্লাসের মধ্যে সঞ্চিত আছে, মানে বিন্যস্ত আছে। এদিকে 1 2 3, আবার এই অর্থাৎ প্রস্থের দিক দিয়ে যদি ধরি, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান, তাহলে উচ্চতার দিকে তো 3টা, আবার সব দিকে 3টে করে বিন্যস্ত আছে এবং একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে, নির্দিষ্ট একটা বিন্যাস আছে। এগুলো এই হচ্ছে আমরা বলতে পারি তাহলে কেলাস কঠিন পদার্থের, সমসত্ব কঠিন পদার্থের পদার্থ হবে এবং তার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা বেষ্টিত থাকবে এবং যার সর্বাংশে গঠনকারী কণাগুলো আয়ন, অণু এবং পরমাণু সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকবে, পর্যায়ক্রমে বিন্যস্ত থাকবে, সেটাই হচ্ছে কেলাস। এরপর আমরা আসছি কেলাসের সম্পর্কিত কয়েকটি বিষয় আছে, সেগুলো আমাদের জানতে হবে, যে কেলাস সম্পর্কিত কয়েকটি বিষয়। 1 নম্বর হচ্ছে কেলাসের সম্পর্কে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে কেলাসের পৃষ্ঠতল। কেলাসের পৃষ্ঠতল সম্পর্কে আমরা জানব। কেলাসের পৃষ্ঠতল, কেলাসের পৃষ্ঠতল সম্পর্কে জানবো আমরা। এটাকে বলা হচ্ছে, পৃষ্ঠতলকে আবার বলা হয় আনন বা ফেস, FACE, ফেস। কেলাসের পৃষ্ঠতল, আনন বা ফেস। এখন আমি যদি একটা কেলাস আঁকি, এরকম একটা কেলাসকে আঁকি আমি, যেটা তোমাদের উদাহরণ হিসাবে দেখালাম ওই রকমই একটা, তাহলে এদের যে পৃষ্ঠদেশ, অর্থাৎ এটা একটা পৃষ্ঠদেশ, আমি যদি এটা বলি একটা পৃষ্ঠদেশ, এখান থেকে এটা একটা পৃষ্ঠদেশ, এদিক থেকে এটা একটা পৃষ্ঠদেশ, এরকম পৃষ্ঠদেশ। এখানে যদি আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম সেটা পৃষ্ঠদেশ, কটা পৃষ্ঠদেশ আছে, এ একটা নীল, হলুদ, সবুজ, সাদা, আবার একটা গেরুয়া, এদিকে হচ্ছে লাল, 6টা। অর্থাৎ প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশ
কতগুলি সমতল দ্বারা গঠিত। এখানে যেমন 6টা সমতল দ্বারা গঠিত এবং প্রতিটা হচ্ছে বর্গাকৃতি। এদের বলা হচ্ছে ফেস বা আনন। তাহলে এগুলো সব হচ্ছে ফেস, এগুলো হচ্ছে কেলাসের সব ফেস বা আনন বা পৃষ্ঠতল, একই ব্যাপার, সবগুলোই একই কথা। আর এটার এই এখানে ঘনকাকৃতি যদি হয় তাহলে 6টা ফেস বা আনন থাকবে। এটা আমরা বুঝলাম যে কেলাসের পৃষ্ঠতল বলতে কি বোঝায়। এরপর আসবো আমরা কেলাসের 2 নম্বর আসবো যে কেলাসের কিনারা। কেলাসের কিনারা, কিনারা বা ধার এটাকে বলে। ধার বা কিনারা ইংরেজিতে বলা হয় এজ, EDGE, এজ। এখন এই যে পৃষ্ঠতলগুলো যেগুলো আমরা দেখলাম কেলাসের দুটি পাশাপাশি পৃষ্ঠতল, ধরো এই যে লাল এবং সবুজ, লাল এবং সবুজ এরা যেখানে মিলিত হচ্ছে, এটা লাল এবং এইদিকে সবুজ, এই দুটো যেখানে মিলিত হচ্ছে এটাকে বলা হচ্ছে ধার বা কিনারা বা প্রান্ত। তাহলে এখানে বলতে পারি আমরা যে কেলাসের দুটি পাশাপাশি পৃষ্ঠতলের মিলন রেখা, কেলাসের দুটি পাশাপাশি অ্যাডজাসেন্ট, পাশাপাশি পৃষ্ঠতলের মিলন রেখা, মিলন রেখাকে, মিলন রেখাকে কেলাসের ধার বা কিনারা বলে। একে যদি আমরা দেখাই তাহলে ধরো এই একটা কেলাস যদি আমরা আঁকি এরকম করে একটা কেলাস, তাহলে দুটো তল ধরলাম, এই তলটা অর্থাৎ উপরের তলটা আর আমাদের ফ্রন্টে যে তল আছে তার যে মিলন রেখা সেটা হবে, যদি এটাকে এবি রেখা দিয়ে দেখায় তাহলে এই এবি হচ্ছে এখানে কেলাসের ধার বা কিনারা। তেমনি একটা আছে, দুটো আছে, এখানে একটা তিনটে আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এইদিকে হচ্ছে 4টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এগুলো হচ্ছে সব ধার বা কিনারা। এরপর আসবো আন্তঃপৃষ্ঠীয় কোণ। আন্তঃপৃষ্ঠীয় কোণ, আন্তঃপৃষ্ঠীয় কোণ। এরপর আসছি আমরা আন্তঃপৃষ্ঠীয়, আন্তঃপৃষ্ঠীয় কোণ, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল কি না, কেলাসের দুটো পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণ, কেলাসের দুটো পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণ। তার আমরা যদি একটা কেলাস আঁকি, এরকম একটা কেলাস আমি আঁকলাম, কেলাস আঁকলাম, এবারে দুটো পৃষ্ঠের মধ্যবর্তী কোণ, ধরো এটা যদি এ পৃষ্ঠ হয়, এটা যদি বি পৃষ্ঠ হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি, সেটা হচ্ছে এটা এ ও বি। আবার এটা যদি সি হয় তাহলে এ এবং এখানে এই কোণটা একটা হলো এদের মধ্যবর্তী কোণ, আবার এই একটা কোণ, অর্থাৎ এখানে 3টে কোণ হচ্ছে। এখানে যদি আমরা দেখি যে এগুলো হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। এখানে ধরো এটা এই কোণটা একটা কোণ, এখানে এখানে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এগুলো হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। তো
প্রত্যেকটা। এটা কিন্তু তোমার সবসময় এই যে এইটা যে মডেলটা দেখানো এটা জানো প্রত্যেকটাই 90° হবে, কিন্তু সবসময় 90° হতেও পারে, আবার ইজিক্যাল টু 90° হতে পারে, নট ইকুয়ালস টু 90° হতে পারে। তার মান 90° হবেই এমন কোনো মানে নেই। তার শেপের উপরে কেলাসের গঠনের উপরে নির্ভর করছে, যেহেতু এটা ঘনকাকৃতি তাই এক্ষেত্রে 90° হবে। এরপর আছে অন্তর্খণ্ড কাকে বলে, অন্তর্খণ্ড। এরপর আসছি আমরা, তার আগে বুঝে নিতে হবে আমাদের কেলাস অক্ষটা কি। আগে কেলাস অক্ষ বুঝে নিই, তারপরে আমরা অন্তর্খণ্ড দেখব। কেলাস অক্ষ, অ্যাক্সিস অফ ক্রিস্টাল, কেলাস অক্ষ, এটাকে আমরা প্রথম দেখব। ধরো আবার একটা কেলাস যদি আমি আঁকি, এখানে যদি একটা কেলাস আঁকি, এখানে যদি আমরা একটা বিন্দু নিই, অর্থাৎ ত্রিমাত্রিকভাবে প্রকাশ করার জন্য কেলাসের মধ্যে যদি একটা কোনো বিন্দুকে আমরা নিই, ধরো এখানে আমরা এটার নাম দিলাম ও বিন্দু, ও বিন্দুকে আমরা নিয়েছি, দিয়ে যদি ওই এটাকে মূল বিন্দু হিসাবে ধরে তিনটে অসামতলিক অক্ষ আমরা কল্পনা করি। ধরো এখানে একটা বাঁকি, এটাকে আমরা এক্স অক্ষ ধরলাম, এটাকে এক্স অক্ষ ধরলাম, এই অক্ষটাকে আমরা ওয়াই অক্ষ ধরলাম, এইটাকে আমরা জেড অক্ষ ধরলাম। তাহলে এই যে এক্স ওয়াই জেড যেটাকে আমরা কল্পনা করলাম, যে একটা কেলাসের যে কোনো একটা বিন্দুকে ধরে যেখানে দুটো প্রান্ত রেখা কিনারা বা ধার মিলিত হয়েছে, সেরকম একটা বিন্দুকে ধরলাম, ধরে একটা বা দুটো বা এখানে একটার সঙ্গে আর দুটো বা মানে একাধিক আর কি যেখানে মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে মূল বিন্দু ধরে যদি অসামতলিক মানে একই সমতলে নয় এরকম তিনটা অক্ষ আমরা কল্পনা করি, এক্স ওয়াই এবং জেড, তাহলে তাদেরকে বলা হচ্ছে কেলাস অক্ষ। এইটা হচ্ছে কেলাস অক্ষ। তার এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই অক্ষগুলো 90° কোণেও থাকতে পারে, আবার 90° কোণে নাও থাকতে পারে। এই তিনটি এই যে এই তিনটি অক্ষ, অর্থাৎ এদের মধ্যেকার কোণ 90°ও হতে পারে, এই কোণটা 90°ও হতে পারে, আবার নট ইকুয়ালস টু 90°ও হতে পারে। অর্থাৎ এর মান কেলাসের যে শেপ বা গঠন তার উপরে নির্ভর করছে। এদেরকে বলা হয় ক্রিস্টালোগ্রাফিক কেলাস অক্ষ বা ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস এটাকে বলা হয় ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বা কেলাস অক্ষ। এবারে ধরো এই যে কেলাস অক্ষ, এখানে এই কেলাস অক্ষের এই অক্ষ, এখানে পৃষ্ঠতল, কোনো পৃষ্ঠতল তাকে যে বিন্দুতে ছেদ করবে, তিনটে এখানে যে পৃষ্ঠতলগুলো, কোনো পৃষ্ঠতল কোনো কেলাস অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে সেই ছেদ বিন্দুর যে দূরত্ব তাকেই বলা হবে অন্তর্খণ্ড। তার মানে এখানে আমরা যদি এই কেলাস থেকে আলাদা করে অন্তর্খণ্ড, এবারে আমরা অন্তর্খণ্ডটা জানবো। অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট, অন্তর্খণ্ড ধরো তুমি এটাকে আলাদা করে এই মূল বিন্দু থেকে এরকম করে আলাদা করে অ্যাক্সিস গুলোকে আঁকছো। এখানে এটা জেড ধরেছি আমরা, এইদিকে ধরেছি এক্স, এভাবে এক্স আছে এক্স অক্ষ, আর এইদিকে আছে ওয়াই অক্ষ। এখন দেখা গেল যে কোনো পৃষ্ঠতল, আমরা পৃষ্ঠতলগুলো বলেছি যে কোনগুলো পৃষ্ঠতল, এইখানে 6টা পৃষ্ঠতল আছে, এখানেও 6টা পৃষ্ঠতল আছে। কোনো পৃষ্ঠতল দেখা গেল এই যে অ্যাক্সিসগুলো এঁকেছি তাকে এক একটি অক্ষের উপরে এক একটি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে হচ্ছে মূল বিন্দু 0 আছে, তাহলে ধরো আমি এক্স অক্ষের উপরে এখানে এ বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষের উপরে বি বিন্দুতে ছেদ করেছে এবং জেড অক্ষের উপরে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই যে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ ও এ
ও থেকে এর যে দূরত্ব এটাকে বলা হচ্ছে ছোট হাতে মানে স্মল এ দ্বারা প্রকাশ করলাম, আর ও থেকে বি এটাকে বি স্মল বি দ্বারা প্রকাশ করলাম, ও থেকে সি এটাকে স্মল সি দ্বারা প্রকাশ করলাম। এই যে ও এ, ও বি এবং ও সি এদেরকে বলা হচ্ছে অন্তর্খণ্ড। অর্থাৎ অন্তর্খণ্ড কি, কোনো পৃষ্ঠতল কোনো কেলাস অক্ষকে যে বিন্দুতে ছেদ করে মূল বিন্দু থেকে ওই ছেদ বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে অন্তর্খণ্ড। এরপরে আসবো আমরা আন্ত অক্ষীয় কোণ। তবে এই প্রসঙ্গে একটা কথা বলবো, আন্ত অক্ষীয় কোণ সম্পর্কে বলার আগে যে মনে রাখবে যে একটি পৃষ্ঠতল কোনো কেলাস অক্ষের সমান্তরাল থাকলে, কোনো পৃষ্ঠতল যদি কোনো কেলাস অক্ষের সমান্তরালে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠতলটি সেই অক্ষকে অসীম দূরত্বে ছেদ করবে, এটা মনে রাখবে। অর্থাৎ সেখানে দূরত্বটা মাপা যাবে না। এরপরে আসছি আমরা যে এই আন্ত অক্ষীয় কোণ, অর্থাৎ আমরা যদি বলি যে ধরো এখানে এই যে এক্স এবং এই যে এ এবং বি বা এ এবং সি এর মাঝে যে কোণ, তারপরে এটা এ আর বি এর মাঝে যে কোণ, এই যে কোণটা অর্থাৎ ও এ এবং ও বির মাঝে কোণ, আবার এখানে হচ্ছে ও সি এবং বিসির মাঝে যে কোণ, এগুলো এই কোণগুলোকে বলা হয় আন্ত অক্ষীয় কোণ। এদেরকে আলফা, বিটা, গামা এরকম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অন্তর্খণ্ডগুলোকে এ বি সি দিয়ে প্রকাশ করা হবে এবং তোমার যে আলফা বিটা গামাকে প্রকাশ করা হয়, এই আন্তঃক্ষীয় কোণগুলোকে প্রকাশ করা হয় আলফা, বিটা এবং গামা দ্বারা। এখানে বি এবং সি, বি এবং সি এর মাঝে যে কোণ, এটা যদি বি বলি তাহলে বি আর সি এর মাঝে কোণ, এটা সি, এটা বি মান ধরেছিলাম, এটা সি ধরেছিলাম, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আলফা, আলফা। আবার এ ও সি, এটা এ আর সি এটা হচ্ছে বিটা, আর এটাকে বলা হচ্ছে গামা। এই হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়েছে কোণগুলোকে, এগুলো হচ্ছে আন্ত অক্ষীয়। এরপর তোমাদের আসবো যেটা, এরপর তোমাদের আমি আসছি সেটা হচ্ছে কেলাস জালক, কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস। কেলাস জালক, কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস, এটা কি? অর্থাৎ এই ক্রিস্টাল ল্যাটিস বলতে আমরা কি বুঝি? এটা যদি দেখা যায় যে একটা কেলাস অসংখ্য আয়ন, পরমাণু বা অণু দিয়ে গঠিত, তাদের একটা নির্দিষ্ট আকার আছে। আমরা যখন কোনো কেলাসের গঠনকে লিখে প্রকাশ করব তখন যদি সেই পরমাণু, আয়ন বা অণুগুলোকে, তাদের অবস্থানকে আমরা বিন্দু দিয়ে সূচিত করি, তাহলে বিন্দুগুলো বসানোর পরে যে ত্রিমাত্রিক জালক বা জাফি পাওয়া যাবে সেটাকে বলবো কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস। অর্থাৎ ক্রিস্টাল ল্যাটিসটা যেরকম, ধরো আমি একটা এরকম ক্রিস্টাল আঁকছি, এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে ধরো এটা অসংখ্য আয়ন দিয়ে বা পরমাণু দিয়ে বা অণু দিয়ে গঠিত, সেগুলোকে আমি এরকম বিন্দু দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে গঠনকারী কণা, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। অ্যাকচুয়ালি তো সেটা বিন্দু নয়, তার একটা নির্দিষ্ট শেপ আছে, আকার আছে, তাহলে আমি এই বিন্দু দিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ কৌণিক বিন্দুগুলোতে 8টা কৌণিক বিন্দু আছে, 8টা দিয়ে বোঝালাম। আবার কোনো তলে ধরো তলগুলোতে একটা করে আছে, এরকম আছে, এই তলে একটা আছে, দুটো হলো, এই তলে একটা আছে, 3টে হলো, উপরের তলে একটা আছে, 4টে হলো, 6টা তল টোটাল। তাহলে সামনের তলে ধরো মধ্যবর্তী জায়গা এরকম জায়গা একটা আছে, আবার পিছনের তলে একটা আছে, সেটাকে আমি এইখানে দেখালাম। এইটা এইরকম যে আমরা যখন গঠনকারী কণাগুলোকে এরকম তাদের অবস্থানকে আমরা বিন্দু দিয়ে সূচিত করব, তখন একটা কেলাস যে যে নির্দিষ্ট আমরা গঠন পাবো সেটা একটা জাফরি, কেলাস জাফরি বা কেলাস জালক বলা হচ্ছে, ক্রিস্টাল ল্যাটিস। তখন এটাকে বলা হয় ক্রিস্টাল ল্যাটিস। এবং এদের যে
এক একটা যে গঠনকারী কণা, জালকের মধ্যে যে গঠনকারী কণাগুলো আছে এগুলোকে বলা হবে, অর্থাৎ এটা এবং এটা, এগুলোকে বলা হচ্ছে ল্যাটিস বিন্দু, ল্যাটিস পয়েন্ট। এগুলোকে বলা হচ্ছে ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট। এই হচ্ছে ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট। তাহলে আমরা যদি বলি কেলাস জালক বলতে কি বোঝায়? কোনো কেলাসের গঠনকারী কণা, কোনো কেলাসের গঠনকারী কণা, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, সেগুলো তাদের অবস্থানকে যখন আমরা বিন্দু দ্বারা সূচিত করে লিখব, তখন ওই বিন্দুগুলির নির্দিষ্ট ত্রিমাত্রিক যে বিন্যাস, সেটা যে একটা জালকের আকারে বা জাফরির আকারে প্রকাশ পায়, সেটাকে বলা হচ্ছে কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস। এবং ল্যাটিস বিন্দু কাদেরকে বলবো না? কেলাস জালক এর মধ্যে যে বিন্দুগুলো কেলাস গঠনকারী কণা, অর্থাৎ অণু, পরমাণু বা আয়নের যে অবস্থান তাকে নির্দেশ করে, সেগুলোকে বলা হচ্ছে ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট। এরপর তোমাদের আসবো একক কোষ, ইউনিট সেল। এরপর তোমাদের আসেনি একক কোষ বা ইউনিট সেল। একক কোষ, একক কোষ ইংরেজিতে বলা হয় ইউনিট সেল। ইউনিট সেল, একক কোষ, একক কোষ, ইউনিট সেল। এখন তোমাদের যদি এই যে মডেলটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একটা ঘনকাকার কেলাস। এর একটা ক্ষুদ্রতর প্রতিরূপ যদি আমি এটা খুলে দেখাই, তাহলে এইরকম হবে, অর্থাৎ একটা রুলোর ছক্কার মতো। যে মৌলিক প্যাটার্নটা সুনির্দিষ্টভাবে, সুবিন্যস্তভাবে, পর্যায়ক্রমে বিন্যস্ত হয়ে কেলাসটা গঠন করেছে। আরেকবার বলছি, এটা একটা কেলাস, তার একটা ক্ষুদ্র প্রতিরূপ হচ্ছে এই কালো রঙের, যেটা তোমাদের আমি দেখাচ্ছি রুলোর ছক্কার মতো ঘনক, ছোট ঘনক, এটা বড় ঘনক, এটা ছোট ঘনক। যে ক্ষুদ্র প্রতিরূপটা বা মৌলিক প্যাটার্ন যেটাকে আমরা বলছি, যেটা একটা নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত হয়েছে, পর্যায়ক্রমে বিন্যস্ত হয়েছে, সুনির্দিষ্টভাবে বিন্যস্ত হয়েছে, বিন্যস্ত হওয়ার ফলে এই সামগ্রিক কেলাসটা গঠিত হয়েছে। এই ক্ষুদ্র প্রতিরূপ বা মৌলিক প্যাটার্ন, যা সুনির্দিষ্টভাবে বিন্যস্ত হয়ে, পর্যায়ক্রমে বিন্যস্ত হয়ে, সুশৃঙ্খলভাবে বিন্যস্ত হয়ে কেলাসের গঠন তৈরি করেছে, সেই মৌলিক প্যাটার্নটাকে বলা হচ্ছে একক কোষ। তাহলে একক কোষের সময়টা কি হচ্ছে? কোন কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, যে কেলাস জালকের, কোন কেলাস জালকের ক্রিস্টাল ল্যাটিস, কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা প্রতিরূপ বলতে পারো, বা বিন্যাস, ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক অঞ্চলে, অবশ্যই এটা ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত আছে, কারণ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটে মাত্রা আছে। তাহলে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে ও পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে সমগ্র কেলাস জালকটি গঠিত হয়। আরেকবার বলছি, দেখো, কোন কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্নটা তোমাদের আমি দেখিয়েছি, রুলোর ছক্কার মতো ঘনকাকৃতি, সেটা ত্রিমাত্রিক অঞ্চলে, 3 ডাইমেনশনালি, দৈর্ঘ্যের দিকে, প্রস্থের দিকে এবং উচ্চতার দিকে সুষমভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটালে সমগ্র কেলাস জালকটি গঠিত হয়। সেই মৌলিক প্যাটার্নকে ওই কেলাস
কেলাস জালকের একক কোষ বলে। এই হচ্ছে একক কোষের সংজ্ঞা। এই হলো একক কোষের সংজ্ঞা, যে তোমাদের সেটা আমি একটা মডেল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই যে একক কোষ, এই একক কোষ বা ইউনিট সেল, এরা দ্বিমাত্রিকভাবেও বিন্যস্ত থাকতে পারে, আবার ত্রিমাত্রিকভাবেও বিন্যস্ত থাকতে পারে। দ্বিমাত্রিকভাবে যদি বিন্যস্ত থাকে তাহলে কিভাবে থাকবে দেখো, যদি এরকম আমরা 1 2 3 4 5 6 একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে যদি করি, আবার এদিকে 1 2 3 4 5 6 একই 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 6 এগুলো কি হলো 1 2 3 4 5 6, এখানে 6 শেষ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে 6টা করে আছে, সব দিক দিয়েই 6টা, মানে দৈর্ঘ্যের দিকে প্রস্থের দিকে 6টা আছে। দ্বিমাত্রিক যেহেতু তাহলে তার দুটো মাত্রা, এদিকে দুটো মাত্রা মানে দৈর্ঘ্য আছে, এটাকে দৈর্ঘ্য ধরতে পারি, এটাকে প্রস্থ ধরতে পারি, মানে দুটো মাত্রা আছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, যে এইটাকে যদি এই 4টাকে যোগ করি, ধরো 1 2 3 4, তাহলে অসংখ্য এরকম 4টা, আবার এই দুটোকে যোগ করলাম 4টে, এরকম 4টে যদি ভাবি, এই 4টা এরকম প্যাটার্ন, এক একটা প্যাটার্ন নিয়ে গঠিত হতে পারে। আবার এরকম হতে পারে যে ধরো এই একটা প্যাটার্ন, এইরকম একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন হতে পারে। তেমনি ওই প্যাটার্নে যদি আসে তাহলে এরকম একটা প্যাটার্ন হতে পারে। এরকম ভাবে এক একটা মৌলিক প্যাটার্ন হতে পারে। তো ওইটা বাদ দিয়ে যদি আমি এইভাবে ধরি, এটাকে বাদ দিয়ে দিলাম, এইটাকে বাদ দিলাম আমি, ধরো আরো তো আছে অসংখ্য, আমি 6টা করে এঁকেছি, তাহলে এইখান থেকে নিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম হতে পারে। অর্থাৎ এটা একটা বড় আঁকতে পারি, ছোট আঁকতে পারি। এখানে পুনরাবৃত্তিমূলক একক হচ্ছে কি, এই যে এটা যদি এ নাম দিই, এর মতো এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক একক। পুনরাবৃত্তিমূলক একক মানে এটাই একক কোষ, যেটা বারবার একই শেপে এসেছে। আবার এরকম যদি বড় করে ভাবি, আরো যদি বেশি থাকতো, এটা আমি 6টা করে এঁকেছি, বেশি থাকলে এরকম বড় করেও আঁকতে পারি, যে তার 3টে বাহু, এক একটা বাহুতে 3টে করে আছে, মাঝে একটা করে আছে, এরকমও ভাবতে পারি। অর্থাৎ এক একটা প্যাটার্নকে আমরা ভাবতে পারি, যে সেটাকেই বারবার রিপিটেডলি, সেটা পর্যায়ক্রমে এসেছে, রিপিট হয়ে কেলাস চালকটা গঠন করেছে। তেমনি ছোটটাও ভাবতে পারি, হ্যাঁ সেভাবেও হতে পারে। অর্থাৎ এখানে এইটাকেও ভাবতে পারি, এটা যদি বি নাম দিই তাহলে বি অথবা এ, এরা পুনরাবৃত্তিমূলক একক। মানে যে এটা যেমন বারবার পুনরাবৃত্ত হয়েছে, এরকম একটা ছোট জাল ঘনক, এটা একটা ছোট ঘনক, এটা একটা ছোট ঘনক, এই প্যাটার্নটাই বারে এসেছে, এটা হচ্ছে পুনরাবৃত্তি, রিপিটেডলি এসেছে। এগুলো হচ্ছে সব দ্বিমাত্রিক ভাবে বিন্যস্ত হলে তখন সেটাকে আমরা একক কোষের ধারণাটা এইভাবে পাবো। এটা দ্বিমাত্রিক আছে, কিন্তু ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত থাকলে কি হবে, দ্বিমাত্রিক ভাবে যদি বিন্যস্ত থাকে তখন সেখানেও একক কোষ থাকবে। যেমন ধরো তোমাদের আমি মডেল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সেখানে আঁকতে গেলে বোর্ডে একটু অসুবিধা হবে, তোমাদের বুঝতেও অসুবিধা হবে, মডেলে তোমাদের সুবিধা হবে। সেটা তাহলে এটা একটা হচ্ছে কেলাস বা ক্রিস্টাল ল্যাটিস। এখানে পুনরাবৃত্তিমূলক একক হচ্ছে এরকম ছোট এক একটা ঘনক, এই ছোট ঘনকগুলো মানে পুনরাবৃত্তিমূলক একক, অর্থাৎ রিপিটেডলি এসছে, সুবিন্যস্ত ভাবে এসছে, সুষমভাবে এসছে, আসার পরে এই কেলাস জালকটা গঠন করেছে।
এই পুনরাবৃত্তিমূলক একককে বলা হচ্ছে এই ত্রিমাত্রিক ক্ষেত্রে, অর্থাৎ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তিনটে মাত্রা আছে, ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত হয়েছে, পুনরাবৃত্তি একককে বলা, পুনরাবৃত্তিমূলক যে প্যাটার্নটা সেটাকে বলা হচ্ছে একক কোষ। তার মানে এটা যদি কেলাস ল্যাটিস হয়, কেলাস জালক হয়, ক্রিস্টাল ল্যাটিস হয়, স্পেস ল্যাটিস হয়, তাহলে তার পুনরাবৃত্তিমূলক একক বা একক কোষ হচ্ছে এই ধরনের একটা ছোট ঘনক। এরপর আসবো যে একক কোষগুলো বললাম তাদের যে প্রকার, অর্থাৎ তার টাইপস অফ ইউনিট সেল, সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে সরল বা আদিম। সরল বা আদিম একক কোষ, ইংরেজিতে একে বলা হয় সিম্পল, সরল ইংরেজি সিম্পল, আদিম বা প্রাইমেটিভ ইউনিট সেল। সরল বা আদিম সিম্পল বা প্রাইমেটিভ ইউনিট সেল। এরপর এই সরল বা আদিম কাদের বলবো, ধরো আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যে ইউনিট সেলটা নিয়ে ওটাই করবো, আমরা একটা ঘনকাকার ইউনিট সেল নিয়ে আলোচনা করছি এটা নিয়ে, তাহলে সেরকম একটা আঁকার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে যে এরকম একটা ঘনকাকৃতি ইউনিট সেল যদি আমরা আঁকি, তাহলে মোটামুটি এরকম, তার এই ঘনকের যে কৌণিক বিন্দুগুলো আছে, অর্থাৎ 8টা কৌণিক বিন্দু আছে, এই একটা, 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 1 2 3 4 5 6 7 8, এই 8টা কৌণিক বিন্দুতে যদি কেলাস গঠনকারী যে কণাগুলো আছে, অর্থাৎ সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, তারা যদি অবস্থান করে কেবলমাত্র কৌণিক বিন্দুগুলোতে, তখন সেটাকে বলা হবে সরল বা আদিম একক কোষ বা সিম্পল বা প্রাইমেটিভ ইউনিট সেল, সিম্পল অর প্রাইমেটিভ ইউনিট সেল। এটার গঠনটা এরকম হবে যে কেবলমাত্র কৌণিক বিন্দুতে গঠনকারী কণাগুলোর অবস্থান থাকবে। এরপরে আসছি আমরা দ্বিতীয় যে আলোচনাতে আসছি, সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক মানে এখানে পৃষ্ঠের ইংরেজি আমরা ফেস বলেছি, আমন বা ফেস, সেন্ট্রেড ইউনিট সেল, এটা এই সম্পর্কে আলোচনা করব। এখন আমরা আরেকটা ঘনকাকৃতি ইউনিট সেল আঁকবো আমরা, ঘনকের আকার। এরকম এর প্রতিটা কৌণিক বিন্দুতে যে গঠনকারী কণাগুলো আছে, অর্থাৎ সেটা যদি আয়নীয় যৌগ হয় তাহলে আয়ন থাকবে, যদি সমযোজী যৌগ হয় তাহলে অণু থাকবে, যদি ধাতব কেলাস হয়, অর্থাৎ আয়নীয় যদি কেলাস হয় তাহলে আয়ন থাকবে, যদি সমযোজী কেলাস হয় তাহলে সমযোজী কেলাসের অণু থাকবে বা পদার্থের অণু থাকবে, আর যদি ধাতব কেলাস হয় তাহলে সেখানে পরমাণু থাকবে, ধাতুর পরমাণু থাকবে। তাছাড়াও এর যে তোমার পৃষ্ঠদেশগুলো আছে, অর্থাৎ আমি যদি এই মডেলটা নিয়ে তোমাদের যেটা আলোচনা করছি সেখানে বলি, এর 8টা কৌণিক বিন্দুতে 8টা আমি রেখেছি, সেটাকে সরল বা আদিম বলে। এরপর যদি পৃষ্ঠদেশ আছে 6টা, কারণ একটা ঘনকের 6টা পৃষ্ঠতল আছে, আমি দেখিয়েছি এর আগে, তাহলে 6টা পৃষ্ঠতলে যদি 6টা কণা অবস্থান করে, অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন, তাহলে প্রতিটা পৃষ্ঠতলে একটা, এই একটা, এই পৃষ্ঠতলে একটা, এর বিপরীত পৃষ্ঠতলে একটা, এর বিপরীত পৃষ্ঠতলে আরেকটা, সামনের দিকে পৃষ্ঠতলটা সেখানে একটা, আর পিছনের দিকে পৃষ্ঠতল সেখানে একটা। আমি পিছনের দিকে আর সামনের দিকে আলাদা করে দেখানোর কারণে বোঝার জন্য, কারণ এটা তো 3 ডাইমেনশন আলোচনা হচ্ছে, অত আমি বুঝতে পারবো না এটা সামনের দিকটা আর এটা পিছনের দিকটা। তাহলে মোট এখানে কিভাবে কণাগুলো থাকবে, এখানে কণাগুলো কি করে থাকবে একটা একক কোষের মধ্যে,
না একক কোষের কৌণিক বিন্দুতে একটা করে অবস্থান করবে আর একক কোষের পৃষ্ঠতলে একটা করে অবস্থান করবে। তাহলে এখানে 8টা কৌণিক বিন্দুতে 8টা আছে, যেহেতু এটা ঘনকাকৃতিক একক কোষ, এবং যে 6টা পৃষ্ঠতল আছে সেই 6টা পৃষ্ঠতলে 6টা কণা আছে। এই হচ্ছে যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এরপর আসছি আমরা বডি সেন্ট্রেড বা সেটাকে বলা হয় দেহকেন্দ্রিক একক কোষ। এরপর আসবো দেহকেন্দ্রিক একক কোষ। দেহকেন্দ্রিক একক কোষ বডি সেন্ট্রিক, এটা বলা হয় বডি সেন্টার্ড ইউনিট সেল বডি সেন্টার্ড ইউনিট সেল। এখানেও একটা আসলো ঘনকাকৃতির কেলাস, যেটা নিয়ে আলোচনা করছি। এই কেলাসের যে শীর্ষবিন্দুগুলো আছে বা কৌণিক বিন্দুগুলো আছে, সেই কৌণিক বিন্দুতে এক একটা কণার অবস্থান, সেটা অণু হতে পারে, আয়ন হতে পারে, পরমাণু হতে পারে। সেগুলোকে আমরা এরকম বিন্দু দিয়ে, এটা হচ্ছে ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট। আমরা আগেই বলেছি যে বিন্দুবৎ সেই কণাগুলোর অবস্থানকে বোঝানোর জন্য আমরা বিন্দু আঁকি। সেটা অ্যাকচুয়ালি বিন্দু নয়, তার একটা নির্দিষ্ট আকার আছে, কিন্তু বোঝানোর জন্য, আকার সুবিধার জন্য, 3 ডাইমেনশন পিকচারকে আমাদের একটা সমতলে আঁকার সুবিধার জন্য আমরা বিন্দু দিয়ে আমরা তাদের অবস্থানকে বোঝাচ্ছি। কাদের অবস্থান? না কেলাস গঠনকারী উপাদান কণা, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। সেগুলোকে আমরা 8টি কৌণিক বিন্দুতে 8টা কণাকে রেখেছি বিন্দু দিয়ে। এটা হচ্ছে সরল বা আদিম। এবার আমরা কিন্তু আলোচনা করছি দেহকেন্দ্রিক নিয়ে, বডি সেন্টার। তাহলে সেখানে যদি এর মাঝে এরকম জায়গায় একটা কণা থাকে, মাঝে বিন্দু থাকে, তাহলে সেটা হবে বডি সেন্টার। অর্থাৎ কৌণিক বিন্দুগুলোতে একটা করে থাকবে, এবং এটা তো ফাঁপা হিসাবে কল্পনা করো যে ফাঁপা যে একটা বাক্সের মতো, তার ভিতরে একটা কণা আছে, তাহলে সেটা হবে বডি সেন্টার বা হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ। এরপরে আসবো আমরা প্রান্তকেন্দ্রিক একক কোষ। প্রান্তকেন্দ্রিক একক কোষ। এটাকে বলা হয় এন্ড সেন্টার্ড ইউনিট সেল। এটা কিরকম হবে? আবার একটা, আমরা যেহেতু ঘনকাকার নিয়ে আলোচনা করছি, তাহলে ঘনকাকৃতি একটা ইউনিট সেল আঁকি। এখানে আঁকলাম। এবারে এই 8টা কোণ যে আছে কৌণিক বিন্দু, সেভাবে একইভাবে 8টা কৌণিক বিন্দুতে, অর্থাৎ যেভাবে সরল বা আদিমে থাকে, সেগুলো আমরা 8টা নিলাম। এখানে বিন্দু দিয়ে, ল্যাটিস বিন্দু দিয়ে আমরা কণাগুলোকে লিখছি, যদিও বিন্দুর মতো তারা নয়, কিন্তু আকার সুবিধার জন্য, 3 ডাইমেনশন পিকচারকে একটা সমতলে আকার সুবিধার জন্য ওগুলোকে বিন্দুবৎ আমরা নিয়েছি, নিলাম। এটা সরল বা আদিম। এরপরে আমরা কি করব, এই প্রান্তকেন্দ্রিকের ক্ষেত্রে কি হবে, যে কোনো দুটো সমান্তরাল পৃষ্ঠের একটা করে কণা অবস্থান করবে। তাহলে যদি আমরা যদি এরকম উপর নিচ, এটার যে পৃষ্ঠ, এর সমান্তরাল হচ্ছে এটা, অর্থাৎ উপরেরটা সমান্তরাল হচ্ছে নিচেরটা, এই পাশেরটা এটা হচ্ছে এইদিকে তার বিপরীত পৃষ্ঠে, অর্থাৎ বিপরীত পৃষ্ঠের যে সমান্তরাল যে তল আছে, উপরের সঙ্গে নিচের, ডান দিকের তলের সঙ্গে বাম দিকের, পেছনের সঙ্গে সামনের, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল পৃষ্ঠ। এই পৃষ্ঠের কেন্দ্রে যে কোনো দুটো, মানে এইটার বিপরীতে এইটা, যে কোনো দুটো পৃষ্ঠে, সমান্তরাল পৃষ্ঠ, বিপরীত পৃষ্ঠ, তাতে একটা করে কণা অবস্থান করবে। অর্থাৎ 8টা কৌণিক বিন্দুতে 8টা, আর দুটো বিপরীত সমান্তরাল যে পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠের কেন্দ্রে একটা করে অবস্থান করবে। এরপরে আসবো আমরা যে এই যে আমরা এতগুলো এবারে সেলের ভাগ আছে, সেই সেলের ভাগটা আমরা যাব। আজকে যে প্রথম যাচ্ছি যে আমরা
প্রথম দেখেছি যে অন্তর্খণ্ড, অর্থাৎ সেখানে আমরা এ বি সি দেখেছি, এ বি সি, এবং আন্তঃকোণগুলো দেখেছি, আন্তঃক্ষীয় কোণ আলফা বিটা গামা। এর ভিত্তিতে আমরা ক্লাসকে কটা ভাগে ভাগ করা যায় সেটা দেখব। এখানে ভাগ করা যায় তোমার 7 ভাগ, অর্থাৎ এই এ বি সি অন্তর্খণ্ড এবং আন্তঃক্ষীয় কোণ আলফা বিটা গামা এর উপরে ভিত্তি করে 7টা ভাগে ভাগ করা যায়। কিভাবে ভাগগুলো আমরা মনে রাখবো সেটা একটা কৌশল তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে সিটি ও আর এইচ এম টি, 7টা করে সিটি। এই 7টাকে মনে রাখার জন্য সিটি 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 এইচ, সিটি ও আর, সিটি ও আর, এইচ এম টি, এই কথাগুলো মনে রাখতে হবে। অর্থাৎ এ বি সি ইন্টারসেক্ট অর্থাৎ অন্তর্খণ্ড এবং আলফা বিটা গামা আন্তঃক্ষীয় কোণের উপরে ভিত্তি করে যে 7টা ভাগে ভাগ করা হলো, 1 2 3 4 5 6 এবং 7, এই 7 প্রকারের যে তোমার ক্লাসের শ্রেণী সেটাকে মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে সিটি ও আর এইচ এম টি, এই কথাগুলো মনে রাখতে হবে। পরপর লিখে নেব আমরা। এবারে কিভাবে তাদের সঙ্গে সম্পর্ক সেটা আমরা দেখাচ্ছি, এক এক করে তোমাদের বলছি। দেখো সি মানে কি, টি মানে কি, ও মানে কি, আর মানে কি। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে সি। সি মানে হচ্ছে কিউবিক। কিউবিক, কিউবিক মানে বাংলাটা হচ্ছে ঘনকাকার। ঘনকাকার মানে ঘনকাকৃতি, কিউবিক। এতে এ বি সি এর সম্পর্কটা কি হবে, এ সমান বি সমান সি, আর আলফা সমান বিটা সমান গামা, আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি হবে। 2 নম্বরে কি আছে, সি টি। টি মানে টেট্রাহেড্রাল, টি মানে হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। এর বাংলা হচ্ছে চতুস্তলকীয়, চতুস্তলকীয়, চতুস্তলকীয়। এর এ বি এর মধ্যে সম্পর্কটা কেমন হবে না, এ ইজ ইকুয়াল টু বি হবে কিন্তু নট ইকুয়ালস টু সি হবে। এ বি সমান হবে কিন্তু সি এর সঙ্গে সমান হবে না। আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি হবে। অর্থাৎ এখানেও আন্তঃক্ষীয় কোণগুলো পরস্পর সমান হবে এবং তাদের মান হবে 90 ডিগ্রি। যদি বলা হয় এরপরে ও, ও মিনস হচ্ছে এখানে, ও মিনস হচ্ছে অর্থরম্বিক। অর্থ, অর্থ রম্বিক, আর এইচ ও এম বি আই সি, অর্থরম্বিক। আমরা বাংলাতে এইভাবে লিখবি অর্থ রম্বিক, অর্থরম্বিক। অর্থরম্বিকটা কি হবে না, আলফা এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি হবে। অর্থাৎ এগুলো পরস্পর অসমান হবে, এ বি সি ইন্টারসেক্টগুলো অন্তর্খণ্ডগুলো, এবং আলফা সমান বিটা সমান গামা সমান যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এরপরে চলেছে ও এর পরে কি বলেছি, ও আর। আর মানে হচ্ছে রম্বোহাইড্রাল, 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 রম্বোহাইড্রাল। এটা কি হবে না, আবার সেই রিপিটেডলি রম্বোহাইড্রালে এ সমান বি সমান সি, মানে আগের অবস্থা ফিরে আসছে, এ সমান বি সমান সি হবে, এ সমান বি সমান সি হবে। এটা কি হবে, এই রম্বোহাইড্রালে আলফা বিটা এবং গামার সম্পর্কটা কি হবে না, আলফা সমান বিটা সমান গামা হবে কিন্তু তার মানটা 90 ডিগ্রির সঙ্গে সমান হবে না, মানে কোনোটাই 90 ডিগ্রি হবে না। আমি আগে পড়াতে গিয়ে বলেছি যে আন্তঃক্ষীয় কোণ 90 ডিগ্রির সঙ্গে সমান হতেও পারে নাও পারে। এবারে 5 কি আছে, সিটি হলো, ও আর হলো, এবারে এইচ এন টি। এইচ মানে হেক্সাগোনাল, হেক্সাগোনাল, হেক্সাগোনাল। এখানে বাংলায় দেখো হেক্সাগোনাল। এবারে এটাকে তুমি এর সম্পর্কটা কি হবে না, এর পরেরটা যেটা আছে, মানে হেক্সাগোনাল হবে, এর পরেরটা যেটা আছে মানে হেক্সাগোনাল হবে
এটা রিপিট হবে আবার, প্রথম থেকে শুরু হয়েছে, তাহলে এ ইজ ইকাল টু বি হবে, নট ইকুয়ালস টু সি হবে। কিন্তু আলফা বিটার মানটা কি হবে না, আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি হবে, সমান 90 ডিগ্রি হবে, কিন্তু গামা সমান হবে 120 ডিগ্রি। এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর চলে আসছি আমরা HMT। এম এম মিনস হচ্ছে এখানে মনোক্লিনিক, 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 এটা হচ্ছে মনোক্লিনিক, মনোক্লিনিক। মনোক্লিনিকে আবার এই যে প্যাটার্নটা যেটা ছিল এটা রিপিট হয়েছে এখানে, এটা রিপিট হলো এখানে, এই এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এটা রিপিট হবে, এবং এখানে দেখা যাবে আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি হবে, কিন্তু গামা এখানে হবে আলফা সমান বিটা 90 ডিগ্রি হবে, কিন্তু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। এই হবে এইটা মনোক্লিনিক HMT। তাহলে এখানে হবে HMT। এবার আসছে টি মানে 7 নম্বর, 7 নম্বরে হচ্ছে, সাথে হচ্ছে এটা টি, 7 নম্বর হচ্ছে টি। টি হচ্ছে ট্রাইক্লিনিক, 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 ট্রাইক্লিনিক। এটা এইটারই পুনরাবৃত্তি হয়, মানে যেটা উপরে লিখেছিলাম এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, এবং এখানে সবগুলোই আলফা সঙ্গে বিটা অসমান, বিটার সঙ্গে গামা অসমান, এবং এগুলো সবই 90 ডিগ্রি নয়। মনে রাখার কৌশলটা আরেকবার আমি বলছি তোমাদের, যে আমাদের 7 শ্রেণীর ক্লাস জালক আমরা পাচ্ছি, ক্লাস পাচ্ছি কিসের ভিত্তিতে, ইন্টারসেক্ট বা অন্তর্খণ্ড অর্থাৎ এবিসি, এবং আন্তঃক্ষীয় কোণ আলফা বিটা গামার ভিত্তিতে। মনে রাখবো কি করে 7 প্রকারকে না, সিটি ওআর এইচএমটি, এই কথাটা মনে রাখবো, সিটি ওআর এইচএমটি। সি মানে কিউবিক, টি মানে টেট্রাহাইড্রাল, ও মানে অর্থরম্বিক, আর মানে রম্বোহাইড্রাল, এইচ মানে হেক্সাগোনাল, এম মানে মনোক্লিনিক, এবং টি মানে ট্রাইক্লিনিক। এবারে এগুলো কিভাবে, এ বি সি কে কি হলো, প্রথমে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তারপরে এ ইজ ইকুয়াল টু বি নট ইকুয়ালস টু সি, এ ইজ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, তারপর আবার প্যাটার্নটা ঘুরে যাচ্ছে, আবার এখান থেকে রোমোহাইড্রাল থেকে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এ ইজ ইকুয়াল টু বি নট ইকুয়ালস টু সি, আবার এটা 3 নম্বরে যখন এখানে 6 নম্বরে রিপিট হলো, অর্থাৎ 1 2 3 যেমন ছিল 4 5 6 সেরকমই হলো পরপর, এবং এটা 6 যেটা হলো সেটা রিপিট হবে 7। আর এখানে মনে রাখবো কি করে না, সিটি ও আর ও পর্যন্ত, সিটি ও পর্যন্ত অর্থাৎ কিউবিক, টেট্রাহাইড্রাল এবং অর্থরম্বিক পর্যন্ত আমার আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি হবে। যেই তোমার রোম্বোহাইড্রালে চলে এলো সেখানে নট ইকুয়ালস টু সমান হবে, কোণগুলো সমান হবে, আন্তঃক্ষীয় কোণগুলো সমান হবে, কিন্তু সেগুলো কোনটাই 90 ডিগ্রি সমান হবে না। আর হেক্সাগোনালের ক্ষেত্রে আলফা বিটা 90 ডিগ্রি হলো, গামার মানটা 120 ডিগ্রি হবে। মনোক্লিনিকের ক্ষেত্রে আলফা বিটা 90 ডিগ্রি, কিন্তু গামা 90 ডিগ্রি সমান হবে না। আর শেষেরটা অর্থাৎ ট্রাইক্লিনিক, সেটা কিন্তু আলফা বিটা গামা কোনোটাই সমান হবে না, এবং সেটা কোনোটাই 90 ডিগ্রি সমান হবে না। এই হচ্ছে আজকের যে পার্টটা, সে সম্পর্কে তোমাদের পুরোটাই কমপ্লিট হলো। এতদূর পর্যন্ত পড়ানো হলো, এটা পার্ট 1-এ। সেখানে হলো তোমার যে যে বিষয়টা সেটা তোমরা ভালোভাবে বই থেকে আবার পড়ে নেবে, প্র্যাকটিস করবে, হ্যাঁ। এবং তোমাদের যে কথাটা বললাম যেটা হচ্ছে যে বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। এই বলে আজকের পাঠদান পর্ব শেষ করলাম।